আর একটু গরম খবর দেন। আমি দেখলাম স্টেডিয়ামের বাইরে মোটামুটি হ্যাঁ, জমিয়ে ফেলেছেন মানুষজন হ্যাঁ। নিয়ে, একেবারে দর্শক নিয়ে, বাংলাদেশি প্রবাসী সমর্থকেরা একেবারে হই হুল্লোড় করে ফেলেছেন। কি অবস্থা আসলে? স্টেডিয়াম এখনো প্রায় ভরতে শুরু করেছে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন হচ্ছে বাংলাদেশের জন্য তো ২টা জোন দেয়া। পুরা স্টেডিয়ামটা 55,000 ক্যাপাসিটি। ২টা জোন আছে। ১ নাম্বার এবং ২৩ নাম্বার জোন। অর্থাৎ বাংলাদেশের সাপোর্টার যারা তাদের কিন্তু অন্য কোনো জোনে বসে আপনি সেখানকার টিকেটই কাটতে পারবেন না, সেই জোনে বসে খেলাও আপনি দেখতে পারবেন না। সুতরাং ওই ২ জোনে যেসব বাংলাদেশী রয়েছে, ঠিক আমার হাতে বাম পাশে আমি দেখছি সেখানে মোটামুটি বাংলাদেশের যারা রয়েছে তারা চলে এসেছেন জোন 23। সেখানেও বাংলাদেশের দর্শকদের উপস্থিতি অনেকে আপনার ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা আগে থেকে চলে এসেছেন। এখন কোশ্চেনটা হচ্ছে সিঙ্গাপুরের স্টেডিয়াম হয়তোবা শেষ মোমেন্টে এসে মনে হচ্ছে ওদেরটা আসলে ফুল হাউস হবে না, কিন্তু বাংলাদেশের দর্শকদের চাহিদাও যে পূরণ হচ্ছে না সেটাও মোটামুটি আসলে বলে দেওয়া যায়। নাবিল ভাই, আমি একটা কোশ্চেন করতে চাই। এমিলি, হ্যাঁ, আমি এখান থেকে বলছি, যেটা হলো যে অবশ্যই তো সিঙ্গাপুরে স্টার্টিং 11 দিয়েছে। সিঙ্গাপুর আমাদের রাইট। সাথে আসলে এখানে যে স্টার্টিং 11-এ ছিল যারা, তাদের থেকে আসলে কয়জন আছে, এবং নতুন আমি দেখেছি যে নতুন কোচ এসে আরও কিছু প্লেয়ার ইনক্লুড করেছে। আসলে সিঙ্গাপুরের আসলে জায়গাটা, মানে স্ট্রং জায়গাটা কোন জায়গায় মনে হচ্ছে? আচ্ছা, এমনি ভাই এই জায়গায় সিঙ্গাপুরও কিন্তু হচ্ছে তাদের স্টার্টিং লাইন আপে বেশ কিছু চেঞ্জ আসলে করেছে। আমরা ইরফান পান্ডি লং টাইম অ্যাবসেন্ট তিনি ছিলেন, ইনজুরি থেকে ফিরে এসেছেন। সেই ইনজুরি থেকে ফিরে আসার পর ইরফান পান্ডিকে কিন্তু আজকের ম্যাচে স্টার্ট করানো হচ্ছে। তার সেন্টার ব্যাক পার্টনার হচ্ছে বাংলাদেশের সাথে ম্যাচটা খেলেছিলেন সাফওয়ান বাহারউদ্দিন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং লেফট ব্যাকে যদি দেখেন নূর আদম আব্দুল্লাহ, তাকে সুযোগ দেওয়া হয়েছে। সেই নূর আদম আব্দুল্লাহ হচ্ছে গিয়ে আপনার ২০২৪ সালের পর এই প্রথম মাঠে নামছে। এগুলো আমি একটু রিলেট করে দিচ্ছি। রাইট সাইডে আপনার হচ্ছে স্টুয়ার্টের এক ভাই রয়েছেন, তার সামনে স্টুয়ার্টের রাইট উইং এ আরেক ভাই থাকছেন, এবং গ্লেন কিউ তিনি কিন্তু বাংলাদেশের এগেইনস্টে খেলেন নাই। শেষ মোমেন্টে তাকে আসলে ইনজুরির কারণে সরে যেতে হয়েছিল। সেই গ্লেন কিউ, তারা দুইজন থাকছেন দুই জায়গায়। এবং মিডফিল্ডের ব্যালেন্সটা আপনি খেয়াল করেন, নাগামুরা রয়েছেন যিনি জাপানের আন্ডার 15, আন্ডার 17 টিমে খেলেছিলেন। তার সাথে শাহ কাইরান এবং হারিস আলম, এই তিনজনকে মিলে কিন্তু মিডফিল্ড পজিশনটা তারা সামলেছে। এবং সামনে বাংলাদেশকে যে বিপদে ফেলেছিলেন ফান্দি পরিবারের বড় স্ট্রাইকার নাম্বার 9 ইকসান ফান্দি, তিনি আসলে আজকের ম্যাচটা স্টার্ট করছেন। এই জায়গায় কোচের কথাটা হচ্ছে এশিয়ান কাপে যখন আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য আনুষ্ঠানিকতার ইন এ সেন্স যে অলরেডি এশিয়ান কাপে তারা কোয়ালিফাই করে ফেলেছে, ফাইন। কিন্তু তাদের লক্ষ্যটা আজকে যেমন একটা উৎসব, এশিয়ান কাপের সেলিব্রেশন, ঠিক আছে, কিন্তু ২০২৭ সালে তারা যখন এশিয়ান কাপটা খেলতে যাবে তার আগে যতগুলা উইন্ডো আছে এই যে আপনার পুরান ফুটবলারদের ফিরিয়ে তাদের অবস্থা কি, সেইটা কিন্তু হচ্ছে তাদের কোচ তারা আসলে যাচাই করে নিতে চায়। বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্নের জায়গা হবে মিডফিল্ডে হারিস হারুন, শাহ কাইরান এবং নাগামুরা, তাদের মধ্যে যে পজিশনাল চেঞ্জ গুলো হবে এবং তাদের ওই ব্যালেন্সিংটা বাংলাদেশ যদি নষ্ট করতে পারে তাহলে হয়তো মিডফিল্ডে বাংলাদেশ সিঙ্গাপুরকে খুব বেশি উইথ বলে আসলে খেলতে দিবে না, এবং বাংলাদেশ সেইটাই চায়। নাবিল খান, ওয়েদারটা কেমন বলেন তো? ওয়েদার হচ্ছে গিয়ে এখন আপনার টেম্পারেচার 29-30, বাতাস সকালবেলা বা দুপুর পর্যন্ত যতটুকু ছিল সেটা আর নাই। এবং আপনি হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এখানে মিউজিক সিস্টেম চলছে, উপরে আসলে ছাদ বন্ধ। এর মধ্যে না গম গম করছে আসলে এই অল্প ক্রাউডে। যদি হচ্ছে আরো 15,000 20,000 সিঙ্গাপুরিয়ান ক্রাউড যখন এখানে চলে আসবে, ওই মোমেন্টটা বাংলাদেশ কিভাবে আসলে বাংলাদেশের ফুটবলাররা তারা কিভাবে ওই প্রেসারটা রিলিজ করে বা সেটা হ্যান্ডেল করে, ওইটাও কিন্তু একটা দেখার বিষয়টি পাচ্ছে। নাবিল খান, টি স্পোর্টসের মাইকের নয়েজ ক্যান্সেলেশন এত ভালো যে আশপাশের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না আপনি ছাড়া। হ্যাঁ, আমরা বোধহয় এই ক্রেডিটটা টি স্পোর্টসকে দিতে পারি। মিন্টু ভাই, কোনো প্রশ্ন আছে নাবিল খানের কাছে? নাবেল, একটা জিনিস হচ্ছে যে মানে হোয়াট অ্যাবাউট হারুন হ্যারিস? স্টার্টিং 11-এ নাই, আছে, আছে। ইজ হি অ্যাভেলেবল? আছে। স্টার্টিং 11-এ আছেন, হারিস আলম হচ্ছে আপনার স্টার্টিং 11-এ আছেন আমার যতটুকু মনে পড়ছে। তো ওই জায়গাটার মধ্যে মিডফিল্ডের মেইন অ্যাঙ্কর রোলটা তো আসলে তিনিই প্লে করেন। মিডফিল্ডের খেলার টেম্পোটা মানে ধরেন হচ্ছে যে রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ যেমন এক্সাম্পল দিয়ে, এই সিঙ্গাপুরের জন্য হারিস আরন মিডফিল্ডে তার পজিশনটা ওইটাই আসলে। এবং নাকামুরা যেহেতু আছে এবং হারিস আরন দুইজনকে নিয়ে যেহেতু একসাথে স্টার্ট করানো হয়েছে, এইটা কিন্তু আপনার মিডফিল্ড থেকে আপনার ডিফেন্সিভ সলিডিটিটাও যেমন দেবে মিডফিল্ডে, এবং একই সাথে কিন্তু অ্যাটাকিং অ্যাপ্রোচটা মিডফিল্ড থেকে ওই লেভেলে কিন্তু তারা ওইটা আসলে ব্যালেন্স করতে কিন্তু ভাই। রিয়াল মাদ্রিদ টনি ক্রুসের অভাবে ভুগছে, আশা করি আমরা সিঙ্গাপুর ওইটার অভাবে ভুগবে। নাবিল খান, অনেক অনেক ধন্যবাদ। আপনি এনজয় করেন, আমি জানি না কতখানি এনজয় করতে পারবেন। গুড লাক আপনার জন্য। ম্যাচটাতে আসলে এনজয় করা হয় না। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ নাবিল খান সঙ্গে থাকার জন্য।
আমরা দলের খবর শুনছিলাম, দলের খবর আমরা জানলাম। একেবারে প্রথমে মানে একটা 11 পেলে গোলকিপার দিয়েই তো শুরু হয়, আমরা একটু গোলকিপার নিয়েই কথা বলি। প্রথমে মিন্টু ভাই, মানে এই প্রশ্নের জবাব দেন আমাকে যে আপনি মিতুল মার্মাকে আবারও ফিরিয়ে এনেছেন, তাহলে ভিয়েতনামের সঙ্গে আপনি আসলে কেন শ্রাবণকে ব্যবহার করলেন? এটার পেছনে স্ট্র্যাটেজিটা কি? মানে কি ধরনের থট প্রসেস একটা কোচের মাথায় মানে খেলতে পারে? আমি লজিক্যালি জানতে চাই, নিশ্চয়ই তার কাছে লজিক আছে, হাভিয়ার কার্বের কাছে, মানে কি লজিক আসলে হতে পারে? অ্যাকচুয়ালি এটা আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি ওনার অ্যান্সারটা দিতে পারবেন যে কেন উনি অ্যাকচুয়ালি ভিয়েতনামের সঙ্গে স্টার্টিং 11-এ শ্রাবণকে রেখেছিলেন। ইউজুয়ালি যেটা হয় সাধারণত, আপনি যখন একটা ম্যাচ খেলতে যাবেন তার আগে যখন আপনার প্রস্তুতি ম্যাচ খেলেন, ভিয়েতনামের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা ছিল এবং ডেফিনেটলি ভিয়েতনাম মাচ মোর বেটার সাইড দ্যান টু আস ইন অল রেসপেক্ট। ইভেন সিঙ্গাপুরের চেয়েও বেটার সাইড। অফকোর্স। সো আপনি যখন ওই ম্যাচে আপনার ফিউচার গেমটা কি সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ, তাহলে সেই ম্যাচের আপনার কি প্ল্যান হবে, অ্যাপ্রোচিং অ্যাটিটিউড কী হবে, আপনার গেম প্ল্যান অনুযায়ী অ্যাকচুয়ালি আপনি প্লেয়ারদেরকে একটা রিহার্সাল দিবেন এখানে, যে আমি এইভাবে নেক্সট ম্যাচটা করতে যাচ্ছি, এটার সঙ্গে একটু অ্যাডাপ্ট করার জন্য প্লেয়ারদের টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিহেভিয়ারের অ্যাডাপ্টেশনের জন্যই সাধারণত কোচরা এই কাজটা করে থাকে। সো আমি এটা জানি না অ্যাকচুয়ালি হোয়াই দিস ওয়াজ হ্যাপেন, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে মিতুল মার্মাকে যদি আপনি দেখেন, আমরা সিঙ্গাপুরের সঙ্গে ফার্স্ট ম্যাচটা যেটা হেরেছিলাম আমাদের হোমে, সেখানে কিন্তু 2টো গোলে কনসিড করেছিলাম। মিতুল মার্মার কিন্তু কিছু ভুল ছিল অ্যাকচুয়ালি, এবং আমি বলবো যে এগুলি সিলি মিস্টেক নয়, এগুলি হচ্ছে আসলে ডিসিশন মেকিং, পুয়ার ডিসিশন মেকিং। আমি যদি সেকেন্ড গোলটার কথা মনে করি, যে সম্ভবত হামি শাহিন একটা লং রেঞ্জ শুট ছিল, এবং সেই বলটা সে ফিস্ট করেছিল। এটা বেসিক থিংস হচ্ছে যে গোলকিপার সাধারণত এটা গ্লান্স করবে একটা পাশে, কিন্তু সে করেছিল একদম টুয়ার্ডস দ্য অপোনেন্ট স্ট্রাইকারের পায়ে, যে কারণে আমরা গোল কনসিড করলাম। ইভেন ফার্স্ট গোলটা যদি দেখেন, এরিয়াল একটা বল ছিল এবং সেখানে অ্যাকচুয়ালি গোলকিপার ওই জায়গাটাতে বের হবে কিনা, আমি ওইখানে বলটা পাবো কিনা। সো ডিসিশন এবং ডিসিশন, অল্টারনেট ডিসিশন একজন প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা সিদ্ধান্ত আমি নিলাম, কিন্তু আবার অল্টারনেট ডিসিশনও কিন্তু আই হ্যাভ টু টেক মাই ডিসিশন ইনস্ট্যান্টলি অ্যাকচুয়ালি। সো এই সমস্ত মিস্টেকগুলো তো ছিল এখানে। সো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, যে উনি অ্যাকচুয়ালি বেটার বলতে পারবেন যে কেন আসলে এই শ্রাবণ আজকে সাফল্যটা তিনি স্টার্টিং করলেন। আমরা একটু মিতুলের এটার সঙ্গে যোগও করি যে ওই ম্যাচটার কথা যেটা বলা হচ্ছে সিঙ্গাপুরের সঙ্গে, তখন তার ভাইয়ের মৃত্যুবরণ ঘটেছিল এবং সেটা নিশ্চয়ই তার উপরে প্রভাব রেখেছিল। তারপরও তিনি ওই ম্যাচ খেলেছিলেন এবং তিনি নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের নাম্বার 1 গোলকিপারই ছিলেন। মার্চের ফার্স্ট ম্যাচে আমরা দেখলাম যে সেখানে একটা পরিবর্তন হয়েছে, মানে শ্রাবণকে খেলানো হলো। আপনার কি মনে হয় যে শ্রাবণকে যে ভিয়েতনামের ম্যাচে খেলানো হলো, এর পেছনে হাভিয়ার কাবরেরার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে? কারণ যেদিন ক্যাম্প শুরু হয় সেদিন সাংবাদিকদের এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ছিল যে জিকোকে আপনি নিয়ে আবার ছেড়ে দিলেন কেন, আপনি কেন জিকোকে রাখলেন না? তখন তিনি জবাব দিয়েছিলেন যে শ্রাবণ তার কাছে মনে হয় বেটার এবং বাংলাদেশ দলের ভবিষ্যৎ গোলকিপার হিসেবে তিনি তাকে দেখেন। সেই চিন্তা থেকে কি তিনি আসলে একটু জোর করে শ্রাবণকে আগের ম্যাচে খেলিয়ে দিলেন? মানে এখন তো আমার কাছে সেটা মনে হচ্ছে, আপনি যখন 2টো ম্যাচ খেলবেন, একটাতে আপনি শ্রাবণকে ব্যবহার করে শ্রাবণকে আহামরি কোনো ভুল করলেন ওই ম্যাচে, যে কারণে মিতুলকে আবার নিয়ে আসতে হলো নাকি? রিফাত ভাই, আমরা ভিয়েতনামের ম্যাচের আগে এখানে যখন প্রি শো করেছিলাম, তখন আপনি আমাকে বলেছিলেন যে শ্রাবণ ইন ফার্স্ট 11। তখন কিন্তু আসলে আমিও ধরে নিয়েছিলাম যে তার গেম প্ল্যানের বড় একটা অংশ তো অবশ্যই সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে, এবং তাকে এই কারণেই কিন্তু স্টার্ট করিয়েছে। এবং মিতুল যেহেতু এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে লাস্ট 5টা ম্যাচ যদি দেখেন, আই রেসপেক্ট টু হিম, অনেক ভুল ছিল তার, অনেক ভুল ছিল, তো সেগুলি আমি পরে বলবো। বাট শ্রাবণের ব্যাপারটা হলো, আপনি যদি তাকে ভিয়েতনাম ম্যাচে স্টার্ট করানোর জন্যই যদি তাকে নামিয়েছেন, হোয়াই নট দিস ম্যাচ, আজকে কেন না? এবং আমি কাবরেরার ব্যাপারে আসলে অনেক কথা বলেছি, বাট টেকনিক্যালি অনেক কিছু সে যে ভুলগুলি করেছে, এবং সবসময় আমি টটেনহাম হটস্পারের কোচ ছিল হ্যারি রেডন্যাপ একটা কথা বলেছিল যে আপনি যে ম্যাচ হারবেন ওই ম্যাচে অনেক ভুল ত্রুটি, এবং এই ভুল ত্রুটি যদি নেক্সট ম্যাচও রিপিট হয়, দ্যাট মিনস আপনার কোচিংয়ের জায়গা থেকে আপনি অনেক ভুল করছেন। এবং আপনি যদি দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে আমরা কিন্তু সিমিলার ভুল একের পর এক করেছি। সুতরাং আমি ঠিক জানি না, মিন্টুয়ের মতো আমি একমত যে আমি আসলে জানি না, এটা এখন তো উনি বলতে পারবেন যে ভিয়েতনাম ম্যাচে স্টার্টিং 11-এ শ্রাবণ ছিল, আজকে হোয়াই মিতুল। সো এই জায়গাগুলি কিন্তু উনি কমপ্লিকেটেড করে, এবং এটাতে কিন্তু মিতুলের জন্য কিন্তু একটু কনফিউশন, কারণ মিতুল ওই ম্যাচে খেলেনি, দ্যাট মিনস সে ওখান থেকে প্রিপারেশন নিয়েছে আজকের ম্যাচ হয়তো সে খেলবে না। আবার আজকে তাকে রেডি করেছেন, আই ডোন্ট নো সে কেমন করবে। এবং আপনি যদি মিতুলের প্রিভিয়াস পারফরমেন্স দেখেন, আমি আসলে আমাদের যে টিমের যে স্ট্রেংথ, আমাদের গোলকিপাররা 6 ইয়ার্ড বক্সের ভিতরে আমি মিতুলকে দেখি যে বিল্ড আপ করছে। তো বিল্ড আপ করার জন্য আপনার যে সেন্টার ব্যাক, ওই কোয়ালিটি সেন্টার ব্যাক আপনার আছে কিনা, এবং আপনার ওই কনফিডেন্ট আছে কিনা। আপনি যদি হংকংয়ের সাথে ম্যাচটা দেখেন, যেটা আমরা 4-3 গোলে হেরেছি, মিতুল সম্ভবত 3 নম্বর গোলটা সে যখন বিল্ড আপ করছে 6 ইয়ার্ড বক্সের ভিতরে, আলটিমেটলি অপোনেন্ট যখন প্রেস করেছে, সে তাদের রাইট ব্যাকের কাছে বল দিয়েছে এবং ওখান থেকে আমরা গোলটা কনসিড করেছি। সো এই ধরনের মিস্টেক কিন্তু অনেক হয়েছে। সো এই মিস্টেকগুলি ধরিয়ে দেওয়ার
আর অন্যতম এই ধরিয়ে দেবে কারা, কোচিং স্টাফ ডেফিনেটলি। সো আমার কাছে মনে হয় যে মিস্টেক, সিমিলার মিস্টেক অনেকগুলি করেছে, সুতরাং কনফিউশনগুলি কিন্তু আসলে কাবরেরাই তৈরি করে, এবং প্লেয়ারদের ভিতরেও আমার কাছে মনে হয় যে এই কনফিউশনের কারণে তাদের কনফিডেন্স লেভেল ওই লেভেলে থাকে না, দেখে তারা কিন্তু পারফর্ম করতে পারে না। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে মিতুলের ব্যাপারটা হলো, মিতুল কিন্তু এখানে আপনি ম্যাচগুলি দেখেন সেখানে কিন্তু সে ভালো করে গিয়েছে। সুতরাং আমাদের এক্সপেকটেশন ছিল, যেহেতু আপনি জিকোকে নেননি, ভিয়েতনাম সাথে মিতুল স্টার্ট করবে। আই ডোন্ট নো হোয়াটস দ্য প্ল্যান গোয়িং অন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.